শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত ১৬ই জুলাই একটা ভার্চুয়াল মিটিং করেছেন এরকম খবর ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার কথা বলছি, তিনি তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ার মূল কারণ হচ্ছে সেখানে দেয়া বক্তব্যের একটা অংশ, যে অংশটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারের জন্য খুবই উদ্বেগজনক খবর। শেখ হাসিনা যা বলেছেন সেই খবরটা সরকারকে নতুন উদ্বেগের মধ্যে ফেলতেই পারে, কারণ তার বক্তব্যে উঠে এসেছে তার ক্ষমতা হারানোর পরে, অর্থাৎ ২০২৪-এর ৫ আগস্টের পরে যত নেতাকর্মী সবার নামে মামলা রয়েছে, সেই মামলা থাকা নেতাকর্মীরা শেখ হাসিনা ফেরার দিনে একযোগে সারা দেশের আদালতে আত্মসমর্পণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে একযোগে সমস্ত মামলা থাকা নেতাকর্মীরা যদি আত্মসমর্পণ করেন, তাহলে কি অবস্থা হবে আদালতে? জেলখানাতে এত বিপুল সংখ্যক মানুষের ধারণ ক্ষমতা কি আদৌ রয়েছে? কোন পরিস্থিতি তৈরি হতে পারে? শেখ হাসিনা নতুন এটা কোন চাল দিলেন? দাবার চালটা তিনি মনে হয় ঠিক মোক্ষম জায়গায় দিয়েছেন, যে চালটার মাধ্যমে সরকার একটা বিপদের মধ্যে পড়তে পারে এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে। তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী ডিসেম্বরে চরমভাবে ঘোলার দিকে যাচ্ছে? শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে সেটাই মনে হয়। চলুন একটু জেনে দেখি যে তার ভাষ্যমতে কত মানুষের, আওয়ামী লীগের কত লোকের নামে মামলা রয়েছে এবং দুইটা সংখ্যার কথা তিনি বলেছেন, সেই সংখ্যাটা কত, এবং বাংলাদেশের সারা দেশে যত জেলখানা রয়েছে সেই জেলখানার ধারণ ক্ষমতা কত, এই মুহূর্তে জেলখানাতে কয়েদি যারা আছেন তাদের সংখ্যা কত। এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে কোন ধরনের নয়া বিপদের আমদানি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ১৬ই জুলাই বাংলাদেশে সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন করা হলো। এই দিনই ২৪-এর এই দিনই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তিনি নিহত হয়েছিলেন। পুলিশের সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেই বিতর্কের মধ্যে তো আমরা যেতে চাই না। তিনি কিভাবে মারা গেলেন, তার মাথার পেছনে আঘাত কোত্থেকে আসলো, কেন তাকে বহু পরে, দিনের ঘটনা, তাকে কেন সন্ধ্যার পরে হাসপাতালে নেওয়া হলো, এরকম অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, বিতর্কের সমাধানও হয়তো ইতিহাস একদিন দেবে, সেটা ভিন্ন কথা। সরকারিভাবে যখন জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে, দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, তখন অন্যদিকে আওয়ামী লীগ গণহত্যা দিবস পালন করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হয়েছে এরকম দিবস পালন করছে, কারণ ২০২৫-এর পরের বছরে এই ১৬ই জুলাই পদযাত্রার ভিন্ন মাত্রা আমরা দেখেছিলাম গোপালগঞ্জে। সেই পদযাত্রার নাম পরিবর্তন করে এনসিপি গোপালগঞ্জে গিয়ে একটা বাজে অবস্থা তৈরি করেছিল এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিলেন। সেভাবেই আওয়ামী লীগ পালন করেছে, অন্যদিকে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। সেদিনই শেখ হাসিনা নাকি তার নেতাকর্মীদের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং করেছেন এবং সেই ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন। সম্ভবত সেই সময়টা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এবং যখন তিনি ফিরছেন তখন নেতাকর্মীদের আদেশ দিয়েছেন এরকম যে একই দিনে সবাই দেশে ফিরে, কিংবা দেশে যারা আছে সবাই একই সাথে একই দিনে সারা বাংলাদেশের আদালতে
আত্মসমর্পণ করবে। এখন যদি এই ঘটনা হয় তাহলে শেখ হাসিনার ভাষ্যমতে আওয়ামী লীগের নেতাকর্মী প্রায় 4.5 লাখ নেতাকর্মীর নামে এজাহারভুক্ত আসামি প্রায় 4.5 লাখ, সারা দেশে যে হাজার হাজার মামলা হয়েছে সেই মামলাগুলোর 4.5 লাখ, তার ভাষ্যমতে 4.5 লাখ হচ্ছে এজাহারভুক্ত আসামি, এবং অজ্ঞাতনামা আসামি যদি ধরা হয় তার ভাষ্যমতে 12 লাখের বেশি আসামি, এবং সবই আওয়ামী লীগের নেতাকর্মীরা। অজ্ঞাত যদি 200 থাকে, যে 200 জন অজ্ঞাত, তাহলে তো সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরই টার্গেট করা হবে, অন্য কাউকে তো আর টার্গেট করা হবে না। সেই হিসেবে তার ভাষ্য হচ্ছে সেই সংখ্যা 12 লাখের বেশি। এখন ধরে নিলাম যে 12 লাখের মধ্যে ধরে নিলাম যে 50,000 জেলে রয়েছে, তাহলে আরও 12 লাখ তো আছেন যারা নামে বেনামে এজাহারভুক্ত কিংবা অজ্ঞাতনামা এই আসামির তালিকায় হয় আছেন, অথবা এই আসামির তালিকায় যে কোনো সময় চলে আসতে পারেন। এখন 12 লাখের হিসাব বাদ দিলাম, তিনি বলছেন যে এজাহারভুক্ত আসামি 4.5 লাখ। এই 4.5 লাখ মানুষই যদি একযোগে মানে তার ফেরার দিনে সারা দেশের আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে কি আদালতের উপায় থাকবে তাদেরকে জামিন না দিয়ে? উপায় কেন থাকবে না, কেন বলছে? এই কারণেই বলছি যে সারা বাংলাদেশে যতগুলো জেলখানা রয়েছে, জেলা পর্যায়ের সমস্ত জেলখানাকে হিসাব করে, ঢাকায় কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের একাধিক কারাগার, এগুলো হিসাব করে জেলখানাগুলোতে কয়েদি ধারণ ক্ষমতা হচ্ছে মাত্র 45,136 জন। 45,136 জনের বেশি ধারণ ক্ষমতা নেই। সেরকম একটা অবস্থায় এই মুহূর্তে সরকারি যে হিসাব, সেই হিসাবে 77,040 জন কিংবা তারও বেশি কয়েদি অলরেডি জেলখানায় রয়েছেন। তার মানে হচ্ছে প্রায় দ্বিগুণ আসামি। এটা সরকারি হিসাব। বেসরকারি অনেক হিসাবে বলা হয় যে জেলখানায় এই মুহূর্তে আসামির সংখ্যা 1 থেকে 1.5 লাখের বেশি। আমি ধরে নিলাম সরকারিটাই, মানে প্রায় দ্বিগুণই আমি ধরে নিলাম। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ এখনই অবস্থান করছেন। সম্প্রতি জেলখানা থেকে মুক্ত হওয়া সাংবাদিক আনিস আলমগীর তার জেল জীবনের যে অভিজ্ঞতা, সেখানে তিনি বলেছেন যে যে জায়গায় একজনের কিংবা 2 জনের শোয়ার জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে 5 জন 10 জনকে রাখা হচ্ছে। এরকম বাজে পরিস্থিতি জেলখানায়। যারা ডিভিশনপ্রাপ্ত আসামিদের একজনের থাকার জায়গাতে রাখা হচ্ছে 3 জন 4 জনকে, এরকম অবস্থা। তো এরকম অবস্থা যদি হয় তাহলে জেলখানাতে যে 77,000-এর হিসাব সরকারিভাবে দেয়া হয় সেই সংখ্যা ঠিক না, তারও অনেক বেশি জেলখানাতে আসামি রয়েছে। এখন ধরে নিলাম যে দ্বিগুণই রয়েছে, 77,000, মানে দ্বিগুণের কম রয়েছে, 77,000-ই রয়েছে। তো 77,000, 45,000-এর জায়গায় 77,000 অলরেডি আছে, মানে 32,000 বেশি আছে। 32,000 বেশি থাকাকালীন অবস্থায় যদি আরও 4.5 লাখ মানে মামলার আসামি, মামলা তো এত না, আসামি যদি একদিনে আদালতে হাজিরা দেয়, তাহলে তাদের জামিন না দিলে জেলখানায় যদি নেওয়া হয়, কোন জেলখানায় রাখা হবে, কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, কি অবস্থা হবে, সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং এই মানে ফন্দি, আমি ফন্দি শব্দটাই ব্যবহার করি, এই ফন্দি যদি আওয়ামী লীগ আঁটে তাহলে সরকারের একটা বড় ধরনের বেকায়দায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের মানে রাজনীতি, অন্যদিকে সরকারের তাদেরকে মানে কি বলবো, ঠেকানোর রাজনীতি, এই রাজনীতিটা ক্রমেই ইন্টারেস্টিং হয়ে উঠছে। শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্যে আমি 12 লাখের জায়গায় 4.5 লাখই ধরলাম, যে 4.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ মানুষ একযোগে আত্মসমর্পণ করলো, তাদেরকে জামিন দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অথবা আগামী মানে শেখ হাসিনার ভাষ্যমতে তিনি যদি ডিসেম্বরে ফেরেন, তাহলে সময় আর 5 মাসও নেই। এই 5 মাসের মধ্যে এমন একটা কারাগার বানাতে হবে যে কারাগারে অন্তত 5 লাখ মানুষ রাখা সম্ভব। সেটা কি আদৌ সম্ভব? আমার মনে হয় সম্ভব না, কোনো কালেই সম্ভব না। এটা একেবারে ওই
সৃষ্টিকর্তার তরফ থেকে উপর থেকে ফেলে দেওয়া একটা ফাঁকা জায়গায় যে সমস্ত ইমারত হিসেবে টুক করে ফেলে দেওয়া হলো, এরকমভাবে ছাড়া সম্ভব নয়। যখন সম্ভব নয় তখন এই রাজনীতির খেলাটা আওয়ামী লীগ খেলতে চাইছে বলে ওপেন ডিসকাশন করছে তারা তাদের মানে রাজনৈতিক নেতাদের সঙ্গে। এবং শেখ হাসিনা তার বক্তব্যে যেটা বলছেন সেটা এক ধরনের আতঙ্কের খবর। আরেকটা খবর সেখান থেকে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এরই মাঝে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে যারা রয়েছেন, ভারত বাদে অন্য দেশে যারা রয়েছেন, তারা নাকি ভারতে ফিরতে শুরু করেছেন অলরেডি। এরই মাঝে অন্তত 10 জন নেতা ভারতে, বিভিন্ন দেশ থেকে ভারতে ফিরেছেন, আরও ফিরবেন এবং ভারত থেকেই একযোগে অন্তত শীর্ষ নেতা, লাইমলাইটে থাকা নেতারা ভারত থেকে একযোগে শেখ হাসিনার সঙ্গে ফেরার পরিকল্পনা বোধহয় করছেন। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে যে ধরনের কথাবার্তা এবং প্রিপারেশনের খবর আসছে এটা খুব একটা ভালো লক্ষণ দেখা দিচ্ছে না। এবং ভালো লক্ষণ মানে রাজনীতি সহিংসতার দিকে যেতে পারে, রাজনীতি খারাপ অবস্থায় যেতে পারে এবং সেই সিচুয়েশন মোকাবেলা করা যাবে কি না এরকম অবস্থায় যেতে পারে। কিন্তু এরকম অবস্থায় যাক, এটা কি আমরা আদৌ চাই? না, একদমই চাই না। আমরা চাই দেশের স্থিতিশীলতা, দেশটা কিভাবে ভালো থাকবে, দেশটাকে ভালো রাখতে হবে, এই পর্যায়টা আমরা চাই। সেই ক্ষেত্রে দরকার একটা রাজনৈতিক রিকনসিলিয়েশন, যেখানে এক ধরনের মানে যতটুকু ছাড় দিয়ে এক ধরনের সমঝোতা করতে পারে এবং সেই সমঝোতাটা হবে দেশের স্বার্থে, কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের স্বার্থে না। দেশের স্বার্থে যদি এই ধরনের একটা সমঝোতার উদ্যোগ নেওয়া হয় যে আমরা হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি এগুলো করব না, আমরা মিলেমিশে সবাই থাকবো। কদিন আগে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা সবাই মিলেমিশে চলুন, একসাথে কাজ করি। এই মিলেমিশে একসাথে কাজ করার আহ্বানটা অবশ্য আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্যদেরকে উদ্দেশ্য করেই বলেছেন। কিন্তু ব্যাপারটা যদি সবাইকে নিয়ে হতো তাহলে বোধহয় ভালো হতে পারত। জানি না সেই প্রত্যাশা কোনো দিন পূরণ হবে কিনা, কিংবা পূরণ হওয়ার মতো রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠবে কিনা। এখানে প্রশ্ন আসতে পারে যে দণ্ডপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি, এত বড় মানে ম্যাসাকার করলো যে দল, যে সরকার, যে দল তো না, যে সরকার, সেই সরকারের যারা দায়ী তাদেরকে কি বিচার করা যাবে না? তার মানে অবশ্যই দায়ীদের বিচার করতে হবে। দায়ীদের বিচার করেই আমার মনে হয় যে দলের সঙ্গে এক ধরনের বোঝাপড়া করা যায় যে দলকে এই ধরনের বিপর্যয়ের মুখে, দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের এই ধরনের মানে এক পেশে করে রাখা কিংবা একঘরে করে রাখা, এই ব্যাপার থেকে বোধহয় চাইলেই সরে আসা যায়। জানি না সিস্টেমটা কি হবে, কৌশলটা কি হবে, কোন পথে এগোলে এটা বাস্তবায়িত হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।